আসসালামু আলাইকুম। গেম চেঞ্জের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার থেকে ভালো আছেন, সুস্থ আছেন, এবং প্রিপারেশন জারি রেখেছেন। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো রিটেন ইংলিশে, সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। এটা মূলত আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষিতে একটা ভালো ভালো বা লুক্রেটিভ যে পোস্ট গুলো আছে, যেখানে নিয়োগ পরীক্ষা হয়, আমরা যদি বলি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, বা এছাড়া কিছু কিছু ক্ষেত্রে সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার অফিসার, এছাড়া বেসরকারি ব্যাংকের এমটিও পদের পরীক্ষাগুলোর মাঝে প্রায় সময় এগুলো আসতে দেখা গিয়েছে। সবসময় এসেছে ব্যাপারটা এরকম না, বাট কখনো কখনো আসে। এবং কোয়েশ্চেন যত স্মার্ট হয় বলে মনে করা হয় বা ধরা হয়, তত এই পার্টগুলো সবসময় মোটামুটি এক্সিস্ট করে। বিসিএস এর অংশটাতে এটা এখন পর্যন্ত আসেনি, ইন্ট্রোডিউস করা হয়নি, মানে আসতে দেখা যায়নি। বাট ধরেন আমরা যখন বিসিএস এর মতো পরীক্ষাতে ওই এসে রাইটিং বলা আছে আমাদের, বা কোন একটা গিভেন টপিকের উপরে, গিভেন কন্টেন্টের উপর আমাদের লিখতে বলা হয়, সেখানে 50 মার্ক দেয়া আছে। বাট সর্বশেষ 45তম বিসিএস এর লিখিত পরীক্ষা আমরা দেখেছি যে তারা সিলেবাসে কিন্তু কিছু ভ্যারিয়েশন আনে। হয়তো বলা ছিল যে এসেতে 50 নাম্বার, আমরা দেখেছি সেখানে দুটো এসে এসেছে 25 25, 50 নাম্বার উত্তর করতে হয়েছে। অর্থাৎ কোয়েশ্চেনে কিন্তু বিসিএস লিখিত প্রশ্নেও কিন্তু অনেক সময় ইম্প্রোভাইজেশন হতে দেখি। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, এটা বিসিএস এর সিলেবাসে সরাসরি নাই। ব্যাংকের সিলেবাস তো এক এক সময় এক একটা আসে। আম, নতুন করে সিলেবাস যদি প্রণয়ন হয়, সেক্ষেত্রে নিশ্চিত থাকেন এটা অবশ্যই থাকার কথা। যদি নাও থাকে কখনো, যেহেতু কখনো কখনো থাকতেছে, কখনো কখনো থাকতেছে না, রিটেনের একটা পার্ট হিসেবে যেখানে ক্রিয়েটিভ রাইটিং স্কিলের আসলে প্রয়োজন পড়ে, তার মধ্যে এটা হচ্ছে একটা পার্ট। তো সেই জায়গাটার কথা আমলে নিয়ে আমরা আসলে এই পার্টিকুলার পার্টের প্রশ্নের উত্তর করার যদি সুনির্দিষ্ট কিছু কলা কৌশল আমরা শিখে রাখি, কিছু স্ট্র্যাটেজিস আছে, সেগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে ওই আর্গুমেন্টেশন সেগমেন্টটাতে লেখার গুণগত মান বা লেভেল অফ ইংলিশ যদি কম্পারেটিভলি একটু উইকার সাইডেও হয়, তারপর আমরা একটা অ্যাবাভ অ্যাভারেজ মার্ক তুলতে পারবো। তো আমি সেই কমন এটিকেটস গুলো নিয়ে কথা বলবো। আর সেই এই লেখাটার মধ্যে কি কি ভদ্রতা থাকতে হবে আপনার, সেই ভদ্রতার অংশগুলো নিয়ে আমি মূলত কথা বলবো, ঠিক আছে? এবং আর্গুমেন্ট রাইটিং এর একটা কনটেক্সট আমরা দেখবো। যারা আমাদের এখানে ওই জব গেম চেঞ্জার যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, এখানে যারা আপনারা আমাদের বিভিন্ন ভিডিওস গুলো যারা এক্সপ্লোর করে দেখেছেন, সেখানে দেখবেন মোটামুটি 4 5 মাস আগে আর্গুমেন্ট রাইটিং একটা ভিডিও দিয়েছিলাম। তো ওখানে যে স্ট্র্যাটেজিস গুলো বলেছি, স্ট্র্যাটেজিস গুলো সেম বা সিমিলার, সেগুলো এখানে বলবো। হয়তো ভিন্ন একটা টপিক নিয়ে হয়তো আমরা আলোচনা করবো। অর্থাৎ ভিন্ন টপিক বলতে বোঝাচ্ছি মানে যে ব্যাপারটা নিয়ে যে আর্গুমেন্ট আমরা প্র্যাকটিস করবো, সেটা হয়তো কিছুটা ভিন্ন থাকবে। এটা সময় সময় ভিন্ন হতে পারে, এটা বলে কয়ে কমন ফেলানো যাবে না। কিন্তু লেখার গঠন, মানে আমাদের কি কি আহ, মানে গাঠনিক বৈশিষ্ট্যের দিকে মনোযোগ দিতে হবে, কি কি আমাদের হচ্ছে প্যাটার্ন ফলো করতে হবে, সেগুলো হচ্ছে এখানে মূলত গুরুত্বপূর্ণ। এবং এই পার্টটা হচ্ছে রিটেন ইংলিশের আহ একমাত্র পার্ট বর্তমান, বা সিলেবাস অনুযায়ী যদি আমরা বলি, যে পার্টটাতে একজন পরীক্ষার্থীর ক্রিয়েটিভ ইংলিশ স্কিলের একটা পরীক্ষা হয়। অর্থাৎ আপনি আসলে ইংলিশ যেটা আপনি ভাবতেছেন, আপনার মনে আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, সেটাকে আসলে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন কিনা বা রূপান্তর করতে পারেন কিনা, সেটার একটা টেস্ট হয়ে যায় হচ্ছে এই জায়গাটাতে। ওকে, সো আসি আমরা আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো তার শুরু করার আগে ফার্স্টে বলে নিচ্ছি, আর্গুমেন্ট রাইটিং এর একটা ভালো মার্ক তোলার জন্য দ্য নাম্বার অফ পেজেস দ্যাট ইউ আর রাইটিং, এটা মোটেও কোনোভাবে গুরুত্বপূর্ণ না। অর্থাৎ আপনি কত পৃষ্ঠা লিখছেন সেটা মোটেও এখানে গুরুত্বপূর্ণ না। একটা প্রপার আর্গুমেন্ট রাইটিং, যেখানে আমরা আসতে দেখি ব্যাংকে পরীক্ষা ধরেন 30 বা 35 নাম্বার দিয়ে একটা প্রশ্ন আসলো, এটার জন্য সবার আগে মাথায় রাখবেন, আপনি যদি 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা, ম্যাক্সিমাম 3 পৃষ্ঠা লেখেন, তো আপনার লেখাটার মধ্যে যদি সকল গঠনিক মানে গাঠনিক বৈশিষ্ট্যগুলা, এটিকেটস গুলা, স্টাইলটা, নর্মস গুলা, মানে এগুলো অর্থাৎ আর্গুমেন্ট রাইটিং লেখার যে মূল কৌশলগুলো আছে, যে প্রত্যেকটা সেগমেন্ট আছে, সেই সেগমেন্ট গুলোর যদি উপস্থিতি থাকে, তাহলে আপনার পক্ষে সর্বোচ্চ মার্ক পাওয়া সম্ভব। যে ক্যারেক্টারিস্টিক্স বা যে বৈশিষ্ট্যগুলোর অনুপস্থিতির কারণে আপনি যদি দেখা গেলো 5 পেজ লিখছেন বা 6 পেজ লিখছেন, কিন্তু আপনি আপনি যে মার্ক পাবেন, দেখা যাবে অনেকে আছে 2 পেজ 2.5 পেজ লিখে আপনার থেকে বেশি মার্ক পেয়ে যাবে। কারণ কি?
কারণ এখানে শুধু বেশি লেখাটা সার্থকতা না, মূল স্ট্রাকচারের মধ্যে থেকে লেখাটা হচ্ছে সার্থকতা। তখন কিছু বাংলায় কথা আছে, এই কথাগুলো আমি সবসময় বলি, এটা সম্পূর্ণ আমার নিজের ভাষা আর্গুমেন্টারিং এর জন্য। আমরা বলছি যে আমরা এখানে যথাসম্ভব সহজ ভাষায় দেখাবো, দেখবো আর্গুমেন্ট রাইটিং এর একটা প্র্যাকটিস। হ্যাঁ, কারণ শুরুর দিকের কিছু কথা আছে, আপনাকে রিলেট করতে পারতে হবে আমরা কি করতে যাচ্ছি। তো বর্তমানে ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী এই অংশটিতেই পরীক্ষার্থীদের সৃজনশীল বা ক্রিয়েটিভ রাইটিং দক্ষতাটা যাচাই করা হয়, যেটা আমি ইতিমধ্যে বলেছি। সো এখানে কথাটা বলতেছি ব্যাংকের কন্টেক্সটে, কারণ বিসিএস পরীক্ষাটা আসতে দেখি নাই, বাট বিং এ স্মার্ট ক্যান্ডিডেট আমরা এই জিনিসটা মাথায় নিয়ে যাব। ব্যাংকের পরীক্ষা দিতে হলে তো আমাদের এটা লাগবেই। আর যদি বিসিএস প্রার্থী আমরা হই, তাহলে এটা আমাদের জেনে যাওয়া উচিত, কারণ যারা বিসিএস দিব তারা তো শুধু বিসিএস দেবে ব্যাপারটা এরকম না। বিসিএস এ সাফল্য কিন্তু এটা বলে কয়ে আসে না, এখানে অনেক প্যারামিটার্স আছে, অনেক মানে আপনার ফ্যাক্টরস আছে। আপনি কতটুকু পড়েছেন, কতটুকু জাননেওয়ালা, তার থেকে গুরুত্বপূর্ণ আপনি পরীক্ষাটা কতটা ভালোভাবে দিয়ে দিতে পেরেছেন, আপনার লাক কতটুকু ফেভার করেছিল, আপনি কত মানে ধৈর্যশীল ছিলেন, সবকিছু মিলেমিশে হচ্ছে একটা আলটিমেট আউটপুট আসে, এবং অনেক লম্বা সময় লাগে। তো অবশ্যই আমরা শুধু বিসিএস থেকে বিসিএস চিন্তা করি না, আমরা ইন দা মিন টাইম অন্যান্য যে বিভিন্ন জায়গায় যে এক্সাম গুলো হয় সেই এক্সাম গুলোতে পার্টিসিপেট করি। তো এই জন্য এটা ডাইভার্সি নিজের মানে লেখন ক্ষমতাকে ডাইভার্সিফাই করার জন্য এটা অবশ্যই আপনার জানতে হবে, কোনো আলাপ নাই। তো যেহেতু ব্যাংকের পরীক্ষাটা আসে, তো আমি ব্যাংকের কনটেক্সটে এই কথাটা লিখেছি বেশি, যে বর্তমানে ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী এই অংশটিতেই পরীক্ষার্থীদের সৃজনশীল বা ক্রিয়েটিভ রাইটিং দক্ষতাটা যাচাই করা হয়। বর্তমান মানবন্টন অনুযায়ী এই অংশে মার্ক 30, এবং উত্তর করার জন্য যেটা আমি বলি সর্বোচ্চ 15 থেকে 16 মিনিট সময় পাওয়া যাবে ব্যাংকের পরীক্ষার স্ট্যান্ডার্ডে। পেজ হিসাব করলে 2 থেকে 3 পেজ। পেজের হিসাবটা কিভাবে করেছি এটা আপনারা ব্যাংক বলেন বিসিএস বলেন, আমি একদম শুরুতে গাইডলাইন ক্লাসে এটা বুঝিয়ে দিয়েছি, যে একটা প্রশ্নে আপনার কত মানে আপনার মানে কত মার্কের পরীক্ষা দিচ্ছেন। বিসিএস রিটেন দিলে আপনি 4 ঘন্টায় 200 মার্কের এক্সাম দিচ্ছেন, আপনি যদি ব্যাংক রিটেন দেন সেখানে আপনি 2 ঘন্টায় 200 মার্কের পরীক্ষা দিচ্ছেন। তো দুই জায়গায় কিন্তু আপনার এখানে কি মানে কতটুকু সময় আপনি বরাদ্দ রাখবেন কোন প্রশ্নের জন্য, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করবে দ্য এক্সাম দ্যাট ইউ আর পার্টিসিপেটিং অ্যান্ড দ্য রিলেটিভ বা রিলেভেন্ট মার্কস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যে কত মান বন্টন করা আছে সেগুলো থেকে আমরা কিভাবে হিসাব করি সেগুলো আমরা গাইডলাইন ক্লাসে কথা বলেছি। যারা পরবর্তী সময় বা একটু কোর্সের মাঝামাঝিতে এসে আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা অবশ্যই প্রথম গাইডলাইন ক্লাসটা মাস্ট দেখে নেবেন। ওখানে কোনো বাণিজ্যিক কার্যক্রমের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্ট্র্যাটেজিটাকে আপনার পর্যন্ত কনভে করা, আপনার ব্রেন পর্যন্ত নিউজটা পৌঁছে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, যেটা বলেছি, তাহলে এই পার্ট আমরা কি করব, সরাসরি কোনো পক্ষ ধর 15 থেকে 16 মিনিটের সাপেক্ষে কম্পেয়ার করে বলছি 2 থেকে 3 পেজ, কারণ এক পেজ প্রপার লেখা লিখতে আমাদের 6 মিনিট 6.5 মিনিট লেগে যায়। হ্যাঁ, তো ওই হিসাবে বলেছি 2 থেকে 3 পেজের মধ্যে লেখাটা শেষ করা যেতে পারে। কারণ ধরেন মার্কস আছে 50, আপনি হিসাব করছেন আপনি যে পরীক্ষাটাই লিখতেছেন, ব্যাংকের জন্য টাইমের যে হিসাব বিসিএস এর জন্য হবে না, আর ব্যাংক বিসিএস এর জন্য যে হিসাব আপনি যদি ধরেন পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের কম্বাইন্ড যে পরীক্ষা হয় সেটার পরীক্ষা দিচ্ছেন, সেখানকারটা তো সেম হবে না। তো এই ডিস্ট্রিবিউশনটা আপনি নিজে নিজে বের করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন কি বলছি, সরাসরি কোনো পক্ষ বা উভয় পক্ষে লেখার নির্দেশনা দেয়া না থাকলে এটা কিন্তু কি নেগেটিভ লিস্ট। সাধারণত আর্গুমেন্টারিং এর প্রশ্নটা যখন পরীক্ষায় থাকে ওখানে স্পেসিফিক মানে আমরা 99.99% ক্ষেত্রে প্রশ্নের ইনস্ট্রাকশনটা মূলত পাই দুই ভাবে। প্রথম যেটা পাই, সব থেকে বেশি যেটা পাই, বলে যে রাইট অ্যান আর্গুমেন্ট। হ্যাঁ, রাইট অ্যান আর্গুমেন্ট, রাইট অ্যান আর্গুমেন্ট এটা বলে ধরেন আপনার একটা টপিক বা একটা স্টেটমেন্ট, একটা উক্তি বা একটা বাক্যকে এরকম ইনভার্টেড কমার ভিতরে লিখে দেয়। অথবা অনেক সময় রাইট অ্যান আর্গুমেন্টও বলে না, শুধু ইনস্ট্রাকশন থাকে আর্গুমেন্ট রাইটিং, এটা বলে ওই ইনভার্টেড কমার ভিতরে একটা বক্তব্য দিয়ে দিল। এইটা হচ্ছে মোস্ট কমন অ্যাপিয়ারেন্স ইন দা কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, আরেকটা পার্ট আছে, সেটাও কমন কিন্তু কম্পারেটিভলি কম। সেটা কি, সেটা বলে একটা স্টেটমেন্ট দেয়, একটা স্টেটমেন্ট দিয়ে বলে ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর নট। ঠিক আছে, স্টেটমেন্টটা পরেও দিতে পারে আগেও দিতে পারে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। ঠিক আছে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, জাস্টিফাই ইউর অ্যান্সার। না আপনি কি বক্তব্যটার সাথে একমত পোষণ করছেন না দ্বিমত পোষণ করছেন, আপনার উত্তরের যথার্থতা যাচাই করুন। এই যে 99.99% ক্ষেত্রে যে দুইটা ইনস্ট্রাকশন আসে, এই দুইটা ইনস্ট্রাকশনের মূল ভাব আসলে সেম। মূল ভাবটা সেম, মানে এই দুইটা একই জিনিস মিন করে। এই দুইটা ইনস্ট্রাকশন আসলে আপনি বুঝবেন এটা হচ্ছে নর্মাল ইনস্ট্রাকশন ফর আর্গুমেন্ট রাইটিং। ঠিক আছে, আর এক্সেপশনাল আছে,
এক্সেপশনালটা কি 0.01%, ওই ক্ষেত্রে কি এটা পরে বলবো আমরা, আগে নর্মাল এটা বুঝে নেই। হুম। তো সরাসরি কোনো পক্ষ বা উভয় পক্ষের লেখার নির্দেশনা দেয়া না থাকলে, এই যে দেয়াটা পর্যন্ত, এইটা হচ্ছে সেই রেয়ার কেস। কখনো কখনো বলে দিতে পারে, এই চেয়ারটা আপনি বই বললাম যে 100টার মধ্যে একটাও পাবেন না। হ্যাঁ, আপনি 1000টার মধ্যে একটা পাইতে পারেন, 0.01 মানে কত বুঝেন তো, বা আপনি 10,000 একটা পাইতে পারেন। কি হয়তো বলে দিবে, রাইট ইন সাপোর্ট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের বক্তব্যটার পক্ষে আপনি কিছু লিখেন। বা বলে দিল রাইট এগেইনস্ট দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের বক্তব্যটার বিপক্ষে আপনি একটা লেখা লেখেন, এভাবে বলতে পারে। অথবা বলতে পারে রাইট বোথ ইন ফেভার অ্যান্ড এগেইনস্ট দ্য ফলোইং স্টেটমেন্ট, অর্থাৎ নিচের বক্তব্যটার পক্ষেও লিখুন বিপক্ষেও লিখুন। অর্থাৎ একদম সুনির্দিষ্ট স্পেসিফাই করে যে ইনস্ট্রাকশনটা দেয়া হয়, এইভাবে প্রশ্ন আসে সবচেয়ে কম। ঠিক আছে, এভাবে প্রশ্ন আসে সব থেকে কম। তো এইটা হইলে কি, যদি এরকম সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন থাকে যে একটা উক্তির পক্ষে লেখেন বা একটা উক্তির বিপক্ষে লেখেন, তাহলে তার নিয়ম কানুনের বালাই নাই, আপনি বুঝতেই পারতেছেন। আমি বললাম একটা বক্তব্য দিয়ে আপনি বললাম এটা পক্ষে লেখেন, তার মানে আপনার শুধু এটার পক্ষেই লিখতে হবে, ওখানে বিপক্ষে লেখার আর কোনো সুযোগ নাই। যদি আপনাকে একটা বক্তব্য দিয়ে বলে এই বক্তব্যটার বিপক্ষে লেখেন, তার মানে আপনাকে বিপক্ষেই লিখতে হবে, পক্ষে লেখার সুযোগ নাই। যদি আপনাকে বলে একটা বক্তব্যের পক্ষেও লেখেন বিপক্ষেও লেখেন, তার মানে আপনাকে পক্ষেও দেখাইতে হবে বিপক্ষেও দেখাইতে হবে। এগুলো বেসিক ইনস্ট্রাকশন। হ্যাঁ, তার মানে ইনস্ট্রাকশনের মধ্যেই বলে দিতেছে কোন ধরনের আপনার মন সেনা দেখানোর সুযোগ নাই। তো এই ধরনের ইনোভেটিভ ইনস্ট্রাকশন 100টার মধ্যে একটা থাকে না, যেটা বললাম হাজারে 10,000 একটা থাকে। হ্যাঁ, এই জন্য ওই আলোচনা বাদ। তাহলে নর্মালি আমরা যখনই বলবো আর্গুমেন্ট রাইটিং, তখনই মূলত আমরা এই দুই টাইপের ইনস্ট্রাকশন পাবো। হয় বলবে আর্গুমেন্ট রাইটিং বা রাইট অ্যান আর্গুমেন্ট, এই কথাটা বলে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া থাকবে। অথবা ওই যে বলবে যে আপনি কি নিচের বক্তব্যটার সাথে একমত না দ্বিমত পোষণ করেন আপনি। হ্যাঁ, জাস্টিফাই, আপনার উত্তরটাকে জাস্টিফাই করেন, জাস্টিফাই করতে নাও বলতে পারে। হ্যাঁ, জাস্টিফাই করতে না বলে জাস্টিফাই করতে হবে। এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন প্যাটার্ন। তো সেই বেসিক কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে আমরা কি করব, এই যে এটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন থাকলে কি করতে হবে তো বলেই দিলাম, এক্সেপশন থাকলে যা বলবে করতে বলবে তাই করতে হবে। কিন্তু নর্মাল যখন ইনস্ট্রাকশন থাকবে তখন কি করব আমরা, তখন যেটা করতে হবে, প্রশ্নে দেয়া বক্তব্য বা স্টেটমেন্টটির যে কোনো পক্ষের, যে কোনো পক্ষের একটি পক্ষের প্রতি আপনার নিজের অবস্থান সুসংহত করে উত্তর করতে হবে। অর্থাৎ এখানে আপনি ডিপ্লোম্যাটিক হইতে পারবেন না। হ্যাঁ, যে আমি আপনাকে বললো আর্গুমেন্ট লেখেন, আর্গুমেন্ট লেখেন যে বাংলাদেশের কথার কথা বলা হলো যে বাংলাদেশের ক্রিকেট, মানে বাংলাদেশের ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচারে বা ক্রিকেট যে স্পোর্টস, যে স্পোর্টস ক্রিকেটের পেছনে আমাদের যে ইনভেস্টমেন্ট, এটার থেকে আমাদের বেশি ফোকাস করা উচিত আদার স্পোর্টসে, আমরা বলতে পারি জিমন্যাস্টিক্সে বা ফুটবলে, মানে এরকম একটা কথা আসলো। বাংলাদেশ শুড ফোকাস, আর বাংলাদেশ শুড ইনভেস্ট মোর ইন স্পোর্টস লাইক ফুটবল, হ্যাঁ, আর অ্যাথলেটিক্স, অথবা অন্য একটা দিল। হ্যাঁ, দিয়ে কি বললো যে দেন ক্রিকেট। তো বাংলাদেশ শুড মুভ ইটস অ্যাটেনশন ফ্রম ক্রিকেট টুয়ার্ডস টু সাম আদার স্পোর্ট, এরকম বললো, একটা বক্তব্য দিল যে বাংলাদেশ কি করা উচিত, ক্রিকেট থেকে তার মনোযোগটা সরিয়ে অন্য কোন একটা খেলার দিকে, স্পোর্টস এর দিকে তার মনোযোগটা করা উচিত, মনোনিবেশ করা উচিত। এটা হচ্ছে বক্তব্য। আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি রাইট অ্যান আর্গুমেন্ট, আপনি একটা আর্গুমেন্ট লেখেন। বা আপনাকে বললো আপনি এই বক্তব্যটার পক্ষে আছেন না বিপক্ষে আছেন, আপনি বলেন। এখন এই যে জেনারেল যে ইনস্ট্রাকশনটা, মোস্ট কমন যে ইনস্ট্রাকশনটা, যখন আপনি এইটার ভিত্তিতে আপনি উত্তরটা করা শুরু করবেন, আপনার ওই পণ্ডিতই দেখানো যাবে না। হ্যাঁ, এটা যেটা বলছেন এটার পক্ষে মত আছে বিপক্ষে মত আছে, পক্ষে হচ্ছে এটা, হ্যাঁ পক্ষে কেন এই বক্তব্যটা সঠিক এটার আপনি, মানে এটার সাপোর্টে, বক্তব্যের সাপোর্টে আপনি দুইটা তিনটা যুক্তি তুলে ধরলেন, আবার বক্তব্যের এগেনস্টে আপনি দুইটা তিনটা যুক্তি তুলে ধরলেন, তাহলে তো আর্গুমেন্টেটিং হচ্ছে না। যদি আপনাকে সরাসরি বলতো, শুনেন আর্গুমেন্টিং অনেক জায়গায় অনেক নোট দেখবেন, এই দেখবেন ওই দেখবেন, ওগুলা বিশ্বাস করতে তাহলে করবেন। যারা আপনারা ওই নোট দিচ্ছে তারা বেসিক্যালি কি করে ওইদিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এত ব্যাশিং করতে চাই না, আমার ভালো লাগে না। আমি এভাবে লিখে আসছি, এভাবে লিখে আইবিএতে চান্স পাইছি, বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে চাকরি বাকরি হয়েছে, এভাবে করেই পড়াইছি, এবং এভাবে পড়েও মানে স্টুডেন্টরাও বা ছোট ভাই বোন অনেক চাকরি বাকরি পাইছে ভাই। হ্যাঁ, তো এগুলা বুঝে মানলে তাল গাছ, না মানলে অন্য কিছু। হ্যাঁ, তো এগুলা মানে আপনি আপনার কাছে নিয়ে নিবেন, বিষয়টাকে বুঝে নিবেন, যেগুলো বলতেছি এগুলো হচ্ছে একদম র কথা, এগুলাকে প্রপারলি নিজের ভিতরে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তো যেটা বলেছি, এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট আসলো। এই স্টেটমেন্টটার জন্য আপনি যখন আর্গুমেন্ট লিখবেন, আপনাকে যে কোনো একটা পক্ষের প্রতি ফোকাস করতে হবে। যে কোনো একটা পক্ষ বলতে হয় আপনি
এই বক্তব্যটার পক্ষে লিখবেন বা বিপক্ষে লিখবেন। অর্থাৎ আপনি কোন পক্ষের লোক, কোন সাইডের লোক, এটা যদি বোঝা যায়। আপনি কি পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা আপনার লেখায় স্পষ্ট হইতে হবে। আপনি দুই, আপনাকে যতক্ষণ না পর্যন্ত বলবে যে তুমি এটার পক্ষেও লেখো বিপক্ষেও লেখো, দেখাইতে পারবেন না আপনি এই ধরনের ডিপ্লোমেসি। এটা আপনাকে শতভাগ নিশ্চিত করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আছেন? জি স্যার। আচ্ছা। হম হম, ঠিক আছে। একটা পক্ষ, হ্যাঁ, যে কোনো একটা সাইড, এটা প্রশ্নে প্রদত্ত বক্তব্যের পক্ষেও হইতে পারে, বিপক্ষেও হইতে পারে, ঠিক আছে? আপনি যে কোনো একটা পক্ষে আপনার অবস্থানটা সুসংহত করতে হবে আপনাকে। ওকে। এখন এটি কিভাবে করবেন এটা দেখাচ্ছি। এখন এই টাইপের যে প্রশ্নগুলা বা এই টাইপের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে হচ্ছে তারা ভাবে, আচ্ছা, এই যে বক্তব্যটা আছে, যে পরীক্ষক খাতাটা কাটবে উনি কোন দিকে ভাববে, একটু ভেবে নেই তো। স্যার তো মনে হয় ভাববে যে না, এটা ঠিক না, আমাদের ক্রিকেটে আরো উন্নত করা উচিত, তো ক্রিকেটের প্রতি আমাদের আরো মনোনিবেশ করা উচিত, স্যার বোধহয় এই কথাটা ভাববে, তো আমি তাহলে পক্ষে লিখি। নো, নেভার ডু দ্যাট। It's not the side that you are taking, rather the way you are presenting yourself, the way you are rationalizing your stance, বা আপনি যে পক্ষটা আছেন, আপনি যে সাইডে আছেন, আপনি আপনার অবস্থানটাকে কতটা লজিক্যালি ডিফেন্ড করতেছেন, সেটার উপর ভিত্তি করে আপনাকে মার্ক দেওয়া হবে। নট বিকজ আপনি জনমত হচ্ছে একটা বক্তব্যের পক্ষে আপনি একটু বিপক্ষে লিখলেন, বা জনমত হচ্ছে বিপক্ষে আপনি পক্ষে লিখলেন, এর উপর ভিত্তি করে কখন আপনাকে জাজ করা হবে না আর্গুমেন্টে। আপনাকে জাজ করা হবে আপনি যে দল বা আপনি যে পক্ষ নিচ্ছেন, অর্থাৎ যে সাইড নিচ্ছেন, পক্ষ নেন বা বিপক্ষ নেন, আপনার অবস্থানটাকে আপনি কতটা যৌক্তিক ভাবে তুলে ধরতে পারতেছেন, তার উপর ভিত্তি করে আপনাকে নাম্বারটা দেওয়া হবে। তাহলে এটাই বুঝাইছি যে প্রশ্নে দেওয়া বক্তব্য বা স্টেটমেন্টটির যে কোনো একটি পক্ষের প্রতি নিজের অবস্থানটা সুসংহত করতে হবে, করে উত্তর করতে হয়। এই ক্ষেত্রে আপনি কয়েকটা স্টেপ আপনি অনুসরণ করবেন, কয়েকটা ধাপ অবলম্বন করবেন। সেটা কি? প্রথম জিনিস, ইন্ট্রোডাক্টরি প্যারা। আইডিয়ালি একটা আর্গুমেন্টেটিং এ তিনটা আলাদা সেগমেন্ট থাকবে আইডিয়ালি, আপনি যদি চিন্তা করেন। প্রথম সেগমেন্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারা আর কি, হ্যাঁ। এখানে কোনো হেডলাইন দেওয়ার দরকার নাই, প্যারার নাম দেওয়ার দরকার নাই। ওকে। দিলে কি দোষের কিছু হবে? এটা প্র্যাকটিস নাই, চর্চা নাই, আর্গুমেন্ট রাইটিং এ প্যারার নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, না দেওয়াটাই বেটার। দিলে ক্রাইম হবে এমনটা কোথাও লেখা নাই, বাট না দেওয়াটা বেটার। আচ্ছা, প্রথম প্যারায় দেখেন, একদম খাঁটি বাংলায় একদম মানে প্রপারলি ভাবে লিখেছি। প্রথম প্যারায় নিজের অবস্থান মানে আপনি কি, মানে আপনি কোন দলে আছেন, যে বক্তব্যটা দেওয়া আছে, আপনি কি বক্তব্যের পক্ষে আছেন না বিপক্ষে আছেন। ফর মানে হচ্ছে পক্ষ বা সাপোর্ট, হ্যাঁ। আর এগেনস্ট মানে বিপক্ষ। এগ্রি মানে রাজি, মানে পক্ষে থাকা। ডিসএগ্রি মানে বিপক্ষে থাকা। বুঝতে পারতেছেন? এক এক প্রশ্ন এক এক ভাষায় থাকতে পারে, মেইন মিনিংটা সেম। তাহলে প্রথম পারে আপনাকে কি করতে হবে, আপনার নিজের অবস্থানটাকে স্পষ্ট ভাবে ব্যক্ত করতে হবে। অর্থাৎ আপনি পক্ষে না বিপক্ষে একদম প্রথম প্যারাটা ক্লিয়ার করে দিতে হবে। অনেক জায়গায় অনেক লেখা দেখি, বইও দেখি যে পুরা মানে এক দুই পাতা ভরে আলাপ আলোচনা করে শেষে যায় লেখেন অ্যাজ পার দ্য ডিসকাশন, হ্যাঁ, আই এম ইন সাপোর্ট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বা আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। এই ধরনের লেখা ভুলেও লিখবেন না। ওকে। এই ধরনের লেখা ভুলেও লিখবেন না। তাহলে আপনি কি করবেন, যেটা বললাম যে প্রথম প্যারা একদম ইনফ্যাক্ট প্রথম লাইনে, দ্য ভেরি ফার্স্ট লাইন, ইউ নিড টু ক্লিয়ার ইউর স্ট্যান্স। আপনার অবস্থানটাকে আপনাকে প্রথম লাইনে স্পষ্ট করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। এটা করলে কি হবে, পরীক্ষক যখন আপনার খাতাটা কাটতে যাবে, সে শুরুতেই তার মাইন্ডটা প্রিপেয়ার হয়ে থাকবে যে আও আচ্ছা, তাহলে এই পরীক্ষার্থী পক্ষে লিখবে। তখন সে গোয়িং ফরওয়ার্ড, সে যখন আপনি যে দল অবলম্বন করতেছেন, অর্থাৎ আপনি পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন, আপনি যে দলের লোক, সেই আপনার অবস্থানের সমর্থনে যখনই সে একটা পয়েন্ট দেখবে তখনই সে টিক দিবে আর আপনাকে একটা ভালো মার্ক দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে?
আচ্ছা, এখানে একটা কথা বলছি দেখেন। তাহলে আমরা প্রথম প্যারায় মূলত প্রথম লাইনে নিজের অবস্থানটা সুস্পষ্ট করে দিব, স্পষ্টভাবে ব্যক্ত করব। প্রয়োজনে আপনার অবস্থানের ডিগ্রি বা এক্সটেন্ট, অর্থাৎ আপনি একটা জিনিসের সাথে একমত, এখানে এমন হতে পারে না যে আপনি খুব তীব্রভাবে একমত, মানে একবার আপনার মনের কথাটাই বক্তব্যে বলা হয়েছে, তখন আপনি বলতে পারেন চাইলে যে আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট বা আই স্ট্রংলি সাপোর্ট দ্য স্টেটমেন্ট। অথবা আপনি একটা বক্তব্যের সাথে একদম কড়া ভাবে ডিনাই করেন, মানে আপনার একদম মানে এটার একদম যেটা বলে যে আপনি একদম সেটার একদম তীব্রভাবে বিপক্ষে আছেন, তো চাইলে আপনি বলতে পারেন আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অথবা আই এম স্ট্রংলি কি এগেইনস্ট দ্য ফলোইং স্টেটমেন্ট, এভাবে আপনি বলতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনার এক্সটেন্ট, আপনার অবস্থানের ডিগ্রি বা এক্সটেন্টটাকে আপনি জানান দিতে পারেন। ওকে। আচ্ছা, এরপর বলছি কি বডি বা মেইন পার্ট। এরপর আসবে আমাদের মেইন বডি বা মূল অংশ। এই অংশটার মধ্যে দুইটা বা তিনটা আমরা প্যারা করতে পারি, দুইটা বা তিনটা করতে পারি, অনেক সময় মানে তিনটা মিনিমামটা হইতে হবে এখানে, মানে তিনটা সেগমেন্ট থাকতে হবে, মানে বডি অংশের মধ্যে বলতেছি। বডির ভেতরে তিনটা আলাদা প্যারা থাকতে পারে, কখনো চারটাও হতে পারে। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাম দেওয়ার দরকার নেই, হ্যাঁ নাম দেওয়ার দরকার নাই, প্রয়োজন নাই। এই ক্ষেত্রে যদি দু একটা নাম দেন দোষের কিছু হবে না, বাট না দেওয়া, না দিলেই ওকে, না দিলে মানে দেওয়ার যেহেতু জরুরি না, না দিয়েও লিখতে পারেন। কেউ যদি চান যে বডিতে আমি আমার প্যারাটা, যে জিনিস নিয়ে প্যারাটা লিখতেছিলাম নামটা দিব, চাইলে দিতে পারেন, দোষের কিছু না। আচ্ছা, তাহলে বলছি সে তিনটি বা চারটি প্যারা হতে পারে, এটা লেখার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যখন আপনি আর্গুমেন্টারিং লিখবেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি একজন মূলত, আপনি একজন খুব ঝানু পলিটিশিয়ান। ঝানু পলিটিশিয়ান ধরেন একটা টক শোতে উপস্থিত হইলো, উনি কি করেন? উনি আগে নিজের কোন একটা বিষয় নিয়ে যখন আলোচনা হয়, উনি নিজের মানে অবস্থানের সাপোর্টে, নিজের যে অবস্থান মানে সে যে দল অবলম্বন করতেছে তার যে অবস্থানটা, সে সেই অবস্থানটাকে মানে ব্যাক আপ দেওয়ার জন্য সে আউটস্ট্যান্ডিং চমৎকার কিছু যুক্তি তুলে ধরে। ঠিক আছে, তারপর কি করে সে, তারপর সে যখন শেষ করে, শেষ করার সময় বলে হ্যাঁ, যে আমার বিজ্ঞ বন্ধু যারা বিতর্ক করেন তারা বুঝবেন। অর্থাৎ সেই পলিটিশিয়ান কি করে, তার বিপক্ষ দল, হ্যাঁ কোন একটা মতামতের কোন একটা কাজের ধরেন সে হচ্ছে বিপক্ষে আছে, তাহলে তার বিপক্ষ দল কিসে আছে, পক্ষে আছে। তো সে আগে নিজের অবস্থানটাকে যাচাই করবে, নিজের অবস্থানের সপক্ষে কড়া কড়া কয়েকটা যুক্তি দিবে। তারপর সে শেষে কি করবে, যে না আমার ভাই আছেন বা আমার বিজ্ঞ প্রতিপক্ষ আছেন বা ওনারা আছেন, ওনারা বলেন যে এটা এটা এরকম এরকম, ওনাদের কথা সত্য, কিন্তু উনি যে কথাটা বলেন এই কথাটা আসলে এতটাও সত্য না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আগে বাংলায় বলতেছি, মানে ভাবে বলতেছি। আপনাকে এই বডি পার্টের মূলত যে কাজটা করতে হবে, আপনাকে আপনার অবস্থানের সপক্ষে মিনিমাম দুইটা লজিক আপনাকে তুলে ধরতে হবে, মিনিমাম দুইটা, বেটার হচ্ছে আইডিয়াল হচ্ছে তিনটা। ধরেন আপনি একটা বক্তব্যের পক্ষে আছেন, তাহলে কেন আপনি পক্ষে আছেন এরকম তিনটা কারণ দর্শাবেন, তিনটা প্যারাতে মিনিমাম দুইটা দর্শাবেন। ঠিক আছে, বা আপনি একটা একটা বক্তব্যের বিপক্ষে আছেন, তাহলে আপনি বিপক্ষে তিনটা কারণ দর্শাবেন বা তিনটা পয়েন্ট আপনি তুলে ধরবেন কেন আপনি বিপক্ষে আছেন। ঠিক আছে, দুইটাও ধরতে পারেন, দুইটা ধরতে হবে মিনিমাম দুইটা, তিনটা করলে সুন্দর দেখায়, তিনটার বেশি দরকার নাই। হ্যাঁ, আর লাস্ট প্যারাটা কি হবে, বডি বা মেইন পার্টের লাস্ট প্যারাটা হবে আপনার যারা বিপক্ষ, আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে, তারা যে মানে তাদের অবস্থানের পিছনে তো একটা মূল একটা যুক্তি আছে, তারা তো একটা সবার অবস্থানের পেছনে অনেক যুক্তি থাকে, কিন্তু মূল যুক্তি কিন্তু অনেকগুলো থাকে না, একটা মূল যুক্তি থাকে। তো আপনার বিপক্ষের যে মূল যুক্তিটা আছে সেই যুক্তিটাকে আপনি বলবেন, সেই যুক্তিটাকে আপনি উপস্থাপন করবেন। তাহলে আপনি হচ্ছেন বক্তব্যের পক্ষে আছেন, তাহলে আপনি পক্ষে দুইটা বা তিনটা যুক্তি দিবেন, দুইটা বা তিনটা আলাদা প্যারাতে। লাস্ট সেগমেন্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে লাস্ট সেগমেন্ট বলতে বডির এই লাস্ট সেগমেন্টটা। হ্যাঁ, তাহলে দেখেন আমি কি বলছি, তাহলে বডি বা মেইন পার্ট এই অংশে দুইটা বা তিনটা প্যারা করা যেতে পারে, আমি আরো ভালো করে বললাম তিনটা বা চারটা করতে পারেন। যার প্রথম প্যারাগুলোতে আপনার অবস্থানের সমর্থনে অবশ্যই একাধিক, এই দেখেন বলে দিছি তিনটি হলে শ্রেয়, যুক্তি বা পয়েন্ট, এবং সেই যুক্তিগুলো সমর্থনে প্রাসঙ্গিক প্রমাণ বা উদাহরণ থাকতে হবে। সবসময় উদাহরণ থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু চেষ্টা করবেন আপনার যুক্তিটাকে একটু ভেঙে দেওয়ার, একটা লাইনে ভেঙে দেওয়ার। তাহলে বডি বা মেইন পার্টের আসলে দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা মিনিমাম দুই প্যারা, সর্বোচ্চ তিনটা প্যারা করব। দুই প্যারা হচ্ছে যদি আমাদের অবস্থানের মানে লজিক, আমাদের কাছে যদি দুইটা লজিক থাকে আমাদের অবস্থানের জন্য, তাহলে আমরা দুইটা লজিক দুইটা প্যারায় তুলে ধরবো। এই তিনটা থাকে তাহলে তিনটা লজিক তুলে ধরবো। ঠিক আছে, প্রথম অংশ বডি বা মেইন পার্টের প্রথম অংশ। আর দ্বিতীয় অংশতে গিয়ে আমরা যেটা করব এটা হচ্ছে ক্রুশাল, অনেক ভালো ভালো স্টুডেন্ট শুধুমাত্র এই স্ট্রাকচারটা জানা না থাকার কারণে আর্গুমেন্টেটিং এ ভালো মার্ক তুলতে পারে না। এই অংশে আপনার কাজ কি, এই অংশের শেষ প্যারাটি,
অর্থাৎ টোটাল 4টা প্যারা যদি হয়, 3টা তো আপনি কি করছেন, 3টা তো আপনি আপনার নিজের পক্ষে নিজের অবস্থানের সাপোর্টে লিখছেন। লাস্ট প্যারাটা হবে কি, আপনার অবস্থানের, না আপনি যে অবস্থান নিছেন বিপরীত পক্ষের যে মূল যুক্তিটি আছে, মানে আপনার অপোজিট সাইডের যে মূল বক্তব্যটা আছে সেইটাকে উপস্থাপন করবেন এবং সেটা রিফিউট করে দিতে হবে। রিফিউট মানে হচ্ছে কি, ওই যুক্তির পাল্টা যুক্তি দিয়ে আপনি এটাকে অসার প্রমাণ করে দিবেন। আর তার যুক্তিটা বলবেন যে না আমার ভাই তো ওই কথাটা বললো, কিন্তু ভাই যে বলছে এটা একটা বলদামি, ওটা কেন বলদামি ওটা আপনি প্রমাণ করে দিবেন, আপনার একটা লাইন দিয়ে ক্লিয়ার করে দিবেন। অর্থাৎ আপনি স্মার্টলি তাদেরকে ঘাস গোত্রীয় সবথেকে বড় উদ্ভিদটা আপনি ধরাই দিবেন। ঠিক আছে, এইটা হচ্ছে বডি বা মেইন পার্টের মূল খেলা। লাস্ট হচ্ছে আমাদের এন্ডিং, আমাদের এন্ডিং একটা প্যারা থাকবে, অর্থাৎ কনক্লুডিং মানে প্যারা। এই অংশে একটু ভিন্ন ভাষায় নিজের অবস্থানটা পুনর্ব্যক্ত করে লেখা শেষ করতে হবে। নিজের অবস্থান কি, প্রথম প্যারায় যা বলছেন ওই সেম জিনিসটা আপনি কি করবেন, পুনর্ব্যক্ত করে লেখাটা শেষ করবেন, কিন্তু ভিন্ন ভাষায় করতে হবে। উপরের বর্ণিত ধাপগুলো অনুসরণ করে একটি টপিকের উপর 2টা নমুনা উত্তর আপনাদের বোঝার সুবিধার্থে এখন দেওয়া হইলো। ঠিক আছে, তাহলে এগুলা তাহলে আমরা কি বুঝলাম, আমরা প্রথমে ইন্ট্রোডাক্টরি প্যারাতে আমরা গিভেন স্টেটমেন্টটার কোন পক্ষে নিজেদের অবস্থান, আমরা পক্ষে আছি না বিপক্ষে আছি, আমরা এটাকে একদম স্পষ্ট ভাবে প্রথমে ব্যক্ত করে দিব। তারপর যেটা আমরা করব, আমাদের অবস্থানের ডিগ্রি বা এক্সটেন্ট, অর্থাৎ আমরা কি খুব জোরালো সমর্থন করতেছি নাকি জোরালো ভাবে বিপক্ষে আছি, হ্যাঁ, এইগুলাকে আমরা প্রয়োজনে চাইলে তুলে লিখতে পারি, এটা ম্যান্ডেটরি না, চাইলে লিখতে পারি। এরপর আমাদের বডি, বডির মধ্যে মূল গঠনটা কি, মূল কাজটা কি, আমরা যে দলের মানে যে দলের সাপোর্টার, অর্থাৎ আমরা যদি পক্ষে থাকি তাহলে আমাদের পক্ষে মিনিমাম 2টা সর্বোচ্চ 3টা আমরা যুক্তি দিব। 2টা যুক্তি দিলে 2টা প্যারা, 3টা যুক্তি দিলে 3টা প্যারা। ঠিক আছে, মানে আমাদের অবস্থানের সাপোর্টে। আর এটার শেষ সেগমেন্টে কি করব, একটা প্যারাতে আমাদের বিপক্ষ দলের যে মূল যুক্তি সেই মূল যুক্তিটা উপস্থাপন করব এবং সেই যুক্তিটাকে অসার প্রমাণ করব। ঠিক আছে, গেল। লাস্ট হচ্ছে কনক্লুডিং রিমার্ক, কনক্লুডিং রিমার্কে যেহেতু কথা শেষ, প্রথম প্যারায় যা বলছে ওই কথাটাকে একটু ভিন্ন ভাষায় বলবো, এটুকুই, আর কিছু নাই। ওকে, দেখেন এখন একটা নমুনা উত্তর দেখেন। একটা টপিক নিয়েছি আমরা, একটা আর্গুমেন্ট, একটা টপিক নিয়েছি, কি বলেছি দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর বিং ইউজড ফর স্প্রেডিং মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করা হয় কিসের জন্য, ব্যবহার করা হয় মিস ইনফরমেশন, অপতথ্য বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য। অপতথ্য বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য কি বলা হয়েছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেই ব্যবহার করা হয়। এটা হচ্ছে বক্তব্য। এখন আপনি এটার পক্ষেও থাকতে পারেন বিপক্ষে থাকতে পারেন, ভাই কোনো সমস্যা নাই। কারণ আমার ইনস্ট্রাকশনটা কি, রাইট অ্যান আর্গুমেন্ট অন দ্য ফলোইং, একটা আর্গুমেন্ট লিখতে বলছে। তার মানে অবশ্যই আমরা যে কোনো একটা পক্ষ আমরা নিতে পারি, আমরা যে কোনো একটা পক্ষ নিব এবং সেই পক্ষে কি করব, সেই পক্ষটাকে মানে কমপ্লিমেন্ট করে এরকম যুক্তি উপস্থাপন করব আমরা। ওকে, তাহলে দেখি আমরা কিভাবে আসতেছে, কি আসছে এটা, এখানে একটু বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন, আমি যে কথাগুলো লিখেছি এগুলো আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ, এগুলো পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে না। এর মূল বক্তব্যটা বুঝেন, অনেকে বুঝে না যে বক্তব্য কি, আর ওটার পক্ষে থাকা মানে কি লেখা, বিপক্ষে থাকা মানে কি লেখা। স্টেটমেন্ট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। আবার আপনি যদি পক্ষে থাকেন তার মানে কি, তার মানে আপনি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেরই দায় দেখতেছেন, দোষ দেখতেছেন, এবং আপনি লজিক দিবেন যে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভুল তথ্য বা অপতথ্য গুলো ছড়িয়ে দেওয়ার কাজে কি মূলত দায়ী। যদি বলেন যে আমি সাপোর্ট করেন আপনি, আর যদি আপনি সাপোর্ট না করেন, আপনি যদি এগেনস্টে থাকেন, তার মানে আপনার বলতে হবে যে দোষ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের না, অন্য অন্য কোনো কিছুর দোষ আছে, এটা আপনাকে দেখাইতে হবে। এই কনসেপ্টটাকে ব্রেনে রাখতে হবে। ওকে, আমরা দেখি একটু, তাহলে প্রথমে কি বলা হয়েছে, এই দেখেন আমরা তাহলে কি, এটা স্টেটমেন্ট আগে বলছে, এখানে স্পেসিফিক স্ট্রাকচার আছে, এই দেখেন কি বলছি, আমি 2টা উত্তর, মানে এটার পক্ষে থাকলে কিভাবে লিখতেন বিপক্ষে থাকলে কিভাবে লিখতেন, আমি 2টা ডেমো আপনাদের সামনে উপস্থাপন করছি। ফার্স্টে দেখেন, আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর বিং ইউজড ফর মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশন। এই পুরো লাইন একবার আলাদা করে আপনার লেখার দরকার নেই। দেখেন যে ফর স্প্রেডিং মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশন একবার সবকিছু কিন্তু একবারে লিখি নাই, বা আপনি চাইলে লিখতে পারেন। এটা স্মার্ট উপায় হচ্ছে কি, অনেকে আছেন যে আই এগ্রি দ্য ফলোইং স্টেটমেন্ট দ্যাট, আবার হচ্ছে আপনি ইনভার্টেড কমার ভিতরে আপনি লিখে দেন, এইটা কিছুটা ক্লিশে হয়ে যায়। এটা আমি লিখেছি, এটা যে ভুল তা না, আপনি যদি এই লাইনটাকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারেন সেটা আরো ভালো হয়। ঠিক আছে, দেখবেন এটা ডেমো, দেখবেন ডেমো আপনাদের দেওয়া হবে। তাহলে এটা আমি আগে ইজি ভাবেই শুরু করছি। তো আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট, আমি এই বক্তব্যটার সাথে একমত যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই অপতথ্য বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। তাহলে দেখেন প্রথম লাইনে কিন্তু কি আমি আমার স্টেটমেন্ট, আমার অবস্থানটা ক্লিয়ার করেছি, স্পষ্ট করেছি। ঠিক আছে,
তারপর দেখেন, তারপর কিছু টেমপ্লেট স্টাইলের লাইন। হাউএভার, যাই হোক, টু ফুললি গ্রাস্প দ্য ইম্প্যাক্ট অফ সাচ অ্যাকশনস, এ ধরনের কর্মকাণ্ডের কি বা এই ধরনের ঘটনার আপনার কি মূল ভাবটা বা সম্পূর্ণ রস আস্বাদন করতে হলে আপনার কি করতে হবে? ইটস এসেনশিয়াল টু এক্সপ্লোর দ্য আর্গুমেন্ট ফ্রম বোথ পার্সপেক্টিভস। এইটা একটা টেমপ্লেট লাইন, যারা অতিমাত্রায় দুর্বল তারা এই টাইপের লাইন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কোনো টপিকের জন্য আলোচনা ঢোকার আগে এই লাইনটা ব্যবহার করা যায়। এটাকে আমি রেকমেন্ড করি। যাদের অবস্থা খুব করুন তাদেরকে অবশ্যই রেকমেন্ড করি, বা যারা একটু স্মার্ট, যারা সেন্টেন্স মেকিং একটু ভালো, তাদেরকে রেকমেন্ড করি না। আপনাদেরকে আরেকটা ডেমো দেওয়া হবে, অর্থাৎ আগের কন্টেন্ট যেগুলো ছিল আর্গুমেন্টের, সেগুলোর পিডিএফ আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেখানে আপনারা দেখে নেবেন। রহমত, তুমি ওনাদের আর্গুমেন্টে আমাদের যে কয়টা ফাইল আছে প্রত্যেকটা ফাইল ওনাদের গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, দুইটা বোধহয় আছে, দুইটাই দিয়ে দিও। আচ্ছা, দেখেন, তাহলে আমরা প্রথম প্যারাতে, এটা হচ্ছে আমাদের সেই ইন্ট্রোডাক্টরি প্যারা, কোনো জার্গনস নাই। এই প্যারা মোটেও দুইটা সেন্টেন্সের বেশি হবে না। নট মোর দ্যান টু সেন্টেন্সেস, দুইটা বাক্যের বেশি মোটেও হবে না, তাহলে এটা ইন্ট্রোডাকশন থাকে না, এটা গল্প হয়ে যায়। দুইটা বাক্য, ঠিক আছে, তো রং ঢং করার কিছু নাই। তাহলে এখন আমরা বডিতে প্রবেশ করতেছি। তাহলে যেহেতু আমরা এগ্রি করছি, সমর্থন করছি, তার মানে এখন আমি কি করব? এই বক্তব্যের সমর্থনে আমি দুইটা বা তিনটা যুক্তি উপস্থাপন করব। ঠিক আছে, এখানে আমি তিনটা করেছি দেখানোর জন্য, তিনটা যুক্তি উপস্থাপন করেছি। বোঝার সুবিধার্থে আমার মূল যুক্তিটা কি সেটাকে তুলে ধরে আমি এখানে পয়েন্টটাকে আমি ভিন্ন কালারে লিখেছি। এটা ভিন্ন কালারে দেওয়ার বাধ্যবাধকতা নাই, পয়েন্টের নাম দেওয়াটাও জরুরি না। দিলে দোষের কিছু হবে না, দিলে দোষের কিছু হবে না। এই টপিকের ক্ষেত্রে যদি দিয়ে দেন সেটা খুব একটা খারাপও হবে না, কারণ আপনি মূল কারণটাকে আগে লিখে দিচ্ছেন। যেহেতু আমি পক্ষে আছি, এই জন্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে দেয়, কেন এটার পক্ষে বা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে দোষারোপ আমি করতেছি, সেটা সপক্ষে দেখেন আমি তিনটা মূলত পয়েন্ট রেখেছি। প্রথম পয়েন্ট রেখেছি ইজি ডিসেমিনেশন অফ ফলস ইনফরমেশন, ভুল তথ্যের বা মিথ্যা তথ্যের খুব দ্রুত সহজে ছড়িয়ে পড়ার একটা মাধ্যম। ইজি ডিসেমিনেট মানে করা হচ্ছে কি এক জায়গায় আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া। এইটাকে নিয়ে আমি যে লাইনটা লিখছি, এই এত লাইন, এই তিনটা বাক্য লিখছি এখানে মূলত আমি। এই তিনটা বাক্য যে আমি পরীক্ষায় লিখতে পারবো ব্যাপারটা এরকম না, আমি একটু বেশি বেশি করে লিখছি। চেষ্টা করবেন একটা প্যারাতে মিনিমাম যদি দুইটা সেন্টেন্স থাকে। একটা সেন্টেন্স দিয়ে একটা প্যারা শেষ করবেন না, আই রিপিট, একটা সেন্টেন্স দিয়ে একটা প্যারা শেষ করবেন না। একান্ত বিপদে পড়ে গেছেন, মানিজ্যত বাঁচতেছে না, সেই ক্ষেত্রে তো কিছু করার নাই। আমি বললেও তখন আপনি এক সেন্টেন্সে শেষ করবেন, কিন্তু একটা সেন্টেন্স শেষ করাটা একটু মানে এটা সমীচীন না। দুইটা সেন্টেন্স সুন্দর, তিনটার প্রয়োজন নাই। তিনটা তিনটা করে দেবেন, এত কাভার করতে পারবেন না। তিনটা চাইলে দিবেন, তিনটা যদি আপনি পারেন, আপনি যদি দমে কোলায় দিবেন। চারটা ভুলেও যাবেন না। আর্গুমেন্টের ক্ষেত্রে তিনটা পর্যন্ত, তিনটা ম্যাক্স। দুইটা যদি হয় সেন্টেন্স সঠিক হলে, দুইটা হচ্ছে একদম আইডিয়াল। তিনটা পর্যন্ত যাওয়া যায়, তিনটাও আইডিয়াল হতে পারে, দুইটা বা তিনটা, বাট নট মোর দেন থ্রি অ্যান্ড নট লেস দেন টু। আশা করছি বুঝতে পারছেন, বাক্য বলছি, বাক্য, লাইন না। তাহলে দেখেন, তাহলে সহজ মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়, এটাকে দেখেন একটু আমি একটু ভেঙে দিছি। সোশ্যাল মিডিয়া অ্যালাউস ইউজার্স টু শেয়ার কন্টেন্ট এট অ্যান আনপ্রেসিডেন্টেড স্পিড, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন কন্টেন্টকে অভূতপূর্ব গতিতে ছড়িয়ে পড়তে সহায়তা করে বা ছড়িয়ে দেয়। দিস র্যাপিড শেয়ারিং often leads to the quick spread of false information before it can be verified. তাহলে এই যে এত দ্রুত গতি, এই দ্রুত গতিটা কি করে? কোন একটা ভুল তথ্য মানে এত দ্রুত ছড়িয়ে পড়ে যেটা ভেরিফাই করার সুযোগই পাওয়া যায় না, বা এটাকে যাচাই করার আগেই তথ্যটা ছড়িয়ে যায় ভিন্ন জায়গায়। দিস ইজ অফ ডিসেমিনেশন, তথ্য এক জায়গায় থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ার এই যে সহজবোধ্যতা, এই সহজলভ্যতা, এটা কি করে, বা এই প্রক্রিয়াটা যে এতটা সহজ, এত সহজ প্রক্রিয়ার কারণে, বা সহজ প্রক্রিয়াটা কি করতে পারে, ক্যান কজ মিস ইনফরমেশন টু গো ভাইরাল। এত সহজ প্রক্রিয়ার কারণে অপতথ্যগুলো খুব দ্রুত কি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। ইনফ্লুয়েন্সিং লার্জ গ্রুপস অফ পিপুল উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম, যার মাধ্যমে অত্যন্ত অল্প সময়ের মধ্যে বৃহৎ একটা জনগোষ্ঠী প্রভাবিত হয়ে যেতে পারে। তার মানে এখানে মূল কারণটা আমি বলছি, মূল যুক্তিটা দিচ্ছি যে খুব দ্রুত তথ্য ছড়িয়ে পড়ে, ভুল তথ্য। ওইটাকে ব্যাখ্যা করে তিনটা লাইন লিখছে, আপনি চাইলে দুই লাইন লিখেন, দুইটা সেন্টেন্স লিখেন, তাইলেই হবে। এরপর আমি কি বলছি, ম্যানিপুলেশন অফ পাবলিক অপিনিয়ন, মানে মানুষ জনমতকে কি করা যায়, জনমতকে প্রভাবিত করা যায়, ম্যানিপুলেট করা যায়। Disinformation campaigns on social media are often strategically designed to manipulate public opinion. অনেক সময় আমরা দেখেছি কি, যে জনমতকে বিভ্রান্ত করার জন্য, জনমতকে প্রভাবিত করার জন্য অপতথ্যমূলক বিভিন্ন কি কর্মকাণ্ড, প্রচার প্রচারণা চলে থাকে। হ্যাঁ, various entities including political groups can use these platforms to spread false narratives causing division and confusion in society। এখানে দেখেন আবার দুইটা সেন্টেন্স লিখছি, কিন্তু তিনটা লিখি নাই। বলেছি যে বিভিন্ন সম্প্রদায়, যাদের মধ্যে কি আছে, বিভিন্ন রাজনৈতিক দল,
এরা কি করতে পারে, তাদের পক্ষের বিভিন্ন ফলস ন্যারেটিভ, মিথ্যা তথ্য, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সমাজে বিভক্তি এবং দ্বিধা দ্বন্দ্ব তৈরি করতে পারে, বিভ্রান্তি নিয়ে আসতে পারে। এবার বলছে কি, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আর কি, আপনি কি লিখলেন না লিখলেন, একটা ফেক আইডি থেকে সে কিছু লিখে গেলেন, কে আপনারা খুঁজতেছে? হ্যাঁ, একান্তই গভর্নমেন্ট যদি অফেন্ডেড না হয়। The anonymity of users on social media platforms often allows individuals and organizations to spread false information without facing immediate consequence. কোনো প্রভাব, মানে কোনো ধরেন শাস্তির মুখোমুখি না হয়ে, কোনো ঝামেলায় না পড়েই কিন্তু কি আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি অ্যানোনিমাস থাকতে পারতেছেন। আপনি নাম দিয়েছেন, আপনার নাম নীলা, আপনি নাম দিয়েছেন অ্যাঞ্জেল নীলা, হ্যাঁ অ্যাঞ্জেল নীলা, বুঝেন নাই? আপনার নাম মনে করেন যে শাওন, আপনি দিলেন প্রিন্স বয় শাওন, হ্যাঁ তো এখন শাওন দিলেন, আপনি অন্য কিছু দিলেন, হ্যাঁ নাইট স্টার, হ্যাঁ রিনোন্ড, রিনোন্ড মানে বিভিন্ন রকম নাম আছে আর কি, হ্যাঁ। তো আপনি যা তা নাম দিতে পারেন, উইলিয়াম শেক্সপিয়ার। আবার চাকরির বাজারে লোকজন যারা আছে তারা আবার ভিন্ন কথা করে, তারা বিভিন্ন কবি সাহিত্যিকের নাম নিয়ে ফেকারি চালায়, হ্যাঁ। বিভিন্ন জিনিস দেখেছি। তো আপনি কি এখানে অ্যানোনিমাস থাকার সুযোগ আছে, আপনি নাম প্রকাশ না করে আপনি কি থাকতে পারেন, নাম প্রকাশ না করে আপনি বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে দিতে পারেন। তাহলে তিনটা কথা আমি মূলত এখানে হাইলাইট করলাম। এক হচ্ছে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ার ব্যাপারটা, দুই হচ্ছে জনমত খুব, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে ব্যবহার করে, এটার মাধ্যমে জনমতটাকে কি করা যায়, প্রভাবিত করা যায়। আর তৃতীয় বলেছে এখানে জবাবদিহিতার অভাব আছে। তাহলে এই তিনটা কারণে আমি দোষারোপ করতেছি। এই যে এই বাংলাটা লিখছি আমি আপনাকে স্টাইলটা বোঝানোর জন্য, এইটা আপনার করার কাজ না। ওপরে আপনার অবস্থানের পক্ষে তিনটি যুক্তি ও সমর্থন উল্লেখ করার পর, উল্লেখ কিন্তু করে ফেলছি, অবস্থানের সপক্ষে তিনটা যুক্তি উল্লেখ করছি। এবার হচ্ছে আসল খেলা। এবার বিপরীত পক্ষে একটি মূল যুক্তি উপস্থাপন করুন। তাহলে আমার বিপরীত পক্ষ যারা, তাহলে তারা কারা? যারা মনে করে যে না, সামাজিক যোগাযোগ মাধ্যমই অপতথ্য ছড়ানোর জন্য একমাত্র দায়ী না, এরা যারা মনে করে, তারা যুক্তিটা কি দিবে? সাম আর্গু দ্যাট, অনেকেই তর্ক করে যে, বা অনেকেই মনে করে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অলসো প্রোভাইড টুলস ফর ফ্যাক্ট চেকিং এন্ড কারেক্টিং মিসইনফরমেশন। অনেক পণ্ডিতরা বলে থাকেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তথ্য যাচাইকরণের কি টুল আছে, এবং ভুল তথ্যকে সঠিক করার সুযোগ আছে। দে হাইলাইট দ্যাট, তারা এটাকে আলোকপাত করে যে এটার উপর মানে কি, এটার উপর জোর দেয় যে কি কি এই বিষয়টার উপর জোর দেয়, যে কোন বিষয়ের উপর জোর দেয়, ইউজার্স ক্যান রিপোর্ট ফলস কন্টেন্ট, ব্যবহারকারীরা কোন একটা ভুল তথ্যকে তারা কি করতে পারে, রিপোর্ট করতে পারে। And platforms like Facebook and Twitter have introduced measures to flag or remove misleading posts. এবং ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভ্রান্তিমূলক যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে তারা কি করে, সরিয়েও নেয় কিছু কিছু ক্ষেত্রে। তো যে শুধু ওদেরকে দোষ দেওয়া দরকার না, ওদের তো বলতেছে যে ওদের তো রিস্ক ম্যানেজমেন্ট মেকানিজম আছে, ওরা তো কিছু ওদের কিছু প্রোটোকল আছে, যে প্রোটোকল গুলো দিয়ে ওরা এগুলা মানে কি কমব্যাটও করতে পারে। ওই যে আগে যুক্তি দিলাম যে আমার বিজ্ঞ প্রতিপক্ষ মনে করে এইটা, এখন হচ্ছে এই যুক্তি খেলে দিতে হবে আপনাকে। এখন বিপক্ষ যুক্তিটি রিফিউট করে দিন। কারণ আমি একটা ডেমো দিয়েছি। হোয়াইল ইটস ট্রু, সম্মান দিয়ে সসম্মানে বাস দিতে হবে। হোয়াইল ইটস ট্রু দ্যাট প্ল্যাটফর্মস আর অ্যাটেম্পটিং টু অ্যাড্রেস মিসইনফরমেশন থ্রু ফ্যাক্ট চেকিং মেকানিজম। হ্যাঁ, যে আমার ওনারা যেটা বললো কথা সত্য, যে হ্যাঁ যে এই যোগাযোগ মাধ্যমগুলা তারা বিভিন্ন তথ্য যাচাইকরণ বা ফ্যাক্ট চেকিং মেকানিজমের মাধ্যমে তথ্য যাচাই করার চেষ্টা করতেছে। These efforts are often too slow or insufficient compared to the speed at which false information spreads. তারা করতেছে খুব ভালো, কিন্তু এটা যে গতি, এই গতি মিথ্যা তথ্য অপতথ্য ছড়িয়ে পড়ার যে গতি, দাবানলের মতো যে সেটা ছড়িয়ে পড়ে, এইটাকে ঠেকানোর জন্য এটা যথেষ্ট বা পর্যাপ্ত না। এইটুকু দিলেই হয়। আরেকটা লাইন দেখেন, আরেকটু দেই, গদির উপর বিস্ফোরা করে দেয় ওদের, ঘায়ে আরো মলম, মানে মলম না দিয়ে আরো কি লবণ দেই। এডিশনালি, উপরন্তু, ফ্যাক্ট চেকিং সার্ভিসেস আর নট অলওয়েজ ট্রাস্টেড বাই অল ইউজার্স। এই যে তথ্য যাচাইকরণ যে সেবাগুলো আছে, এখানে সব লোকজন তো এটা বিশ্বাস করে না, ঠিক আছে। সো আমি এটাকে বলেছিলাম যে স্থানীয় জন একটা গল্প, যারা আমার আগে ক্লাস করেছেন জানেন। তো আমরা তো সোশ্যালি আলটিমেটলি কি, মানে আমাদের এখনো আহ মানে ডিজিটাল ইলিটারেসি আছে আমাদের। আমরা গল্প করতে করতে যে বললাম যে আমাদের এক এলাকার এক স্থানীয় একজন জনপ্রতিনিধি আর কি, তো যে কোনো কারণে হোক ওনার সাথে ফেসবুকে কানেক্টেড ছিলাম। তো উনি একটা এরকম একটা ফেক পেজের মধ্যে একটা লেখা দেখছিলেন, তো ছবি ছিল, হ্যাঁ ছবির মধ্যে দুইজন ফিমেলের ছবি ছিল। বিভিন্ন ফেক পেজ থাকে না লাইক টাইক বাড়ানোর জন্য, বা বিভিন্ন ধরনের সস্তা কন্টেন্ট টন্টেন্ট দেয়। তো যাই হোক, নতুন মানুষ ইউটিউব মানে ফেসবুক টেসবুক ব্যবহার করা শিখছে, তো মানুষ তো আসলে তথ্য যাচাই করতে পারে না, কোনটা সঠিক কোনটা ভুল এগুলো বুঝে না অধিকাংশ লোক। তো ওইটার মধ্যে দুইটা মেয়ের ছবি দিচ্ছে, ছবি দিয়ে ওই শয়তান মানে যারা পেজ চালায় দুষ্টু লোকজন, তারা চেয়েছে যে তাদের পেজে লাইক টাইক বাড়াবে। তারা লেখছে, মানে ওই ছবির ক্যাপশন দিছে যে
কে 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 আমাদের মানে আমাদের দায়িত্ব নিতে চাও, হ্যাঁ, প্রশ্নবোধক দিছে বা দিছে কে আমাদের দায়িত্ব নিতে চাও, আমরা আমাদের দায়িত্ব কি কেউ নিবে এমন কেউ নেই, এরকম একটা ক্যাপশন আছে, ঠিক আছে। তো সেই স্থানীয় মানে একদম মানে স্থানীয় জনগণ বুঝতেছেন তো, মানে মেম্বার পর্যায়ে আর কি, ইউনিয়ন পরিষদের মেম্বার বা সে মানে কমেন্ট করছে, বয়স্ক ব্যক্তি কমেন্ট করছে, বাড়ি কই, এইভাবে লিখছে, বুঝছেন। এটা তো সবার কাছে কাছে চলে গেল। সে আসলে বিশ্বাস করতেছে যে ওই দুই তরুণী, তাদের আসলে দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। আহ তারা খুঁজতেছে যে তাদের যে কোনো ভাবে তাদের সমর্থন সাপোর্ট দরকার, তো সে কমেন্ট করে ফেলছে। ওই কমেন্ট কি ফেসবুকের অ্যালগোরিদম কি, ওই কমেন্ট তো সব জায়গায় ধরেন ছড়িয়ে গেছে, তার সাথে যারা কানেক্টেড, সে তো বুঝতেছে না, সে বুঝতেছেন তো ইন্টেন্টটা কি, আকাল মাত কিলিশারে কাফি। তো যাই হোক, তো আমরা যেটা বলছি, এখন মানুষ যেটা দেখে এটা বিশ্বাস করে না, ছবি দিচ্ছে, এই যে দেখা গেল, এই প্রথম দেখা গেল যে কি, আফগানিস্তানের সব থেকে লম্বা লোক, উচ্চতা তার 32 ফিট, ছবিটাকে ডিজিটালি ম্যানিপুলেট করে মানে দিয়ে দিছে, তারা ভিডিওকে একটু এডিট করে দিয়ে দিছে, সবাই ওইটা মনে করেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে বলে শেয়ার দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলা এইভাবে করে কিন্তু বিষয়গুলো ছড়িয়ে পড়ে, হ্যাঁ, মানুষের জনমত প্রভাবিত হয় আমাদের ডিজিটাল ইলিটারেসির কারণে। যাই হোক, তো এই জন্য ফ্যাক্ট চেকিং সার্ভিস গুলো আর কি সবসময় বিশ্বাসযোগ্য না, এটা আমরা বলে দিলাম, তাহলে ওর যুক্তিটাকে রিফিউট করে দিলাম, যে ও বলতেছে ফ্যাক্ট চেকিং দিয়েছে দিয়ে ও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে যে সামাজিক যোগাযোগের মধ্যে ফ্যাক্ট চেকিং আছে, এটা তো খুবই স্লো, আর পাবলিক গুলা করতে কি যে টাইম লাগে, এটা এখন মধ্যে ইফেক্টিভ হইতে পারে নাই। এই যে ওর যুক্তিকে আমি খণ্ডন করে দিলাম, ওর যুক্তিকে আমি পঙ্গু করে দিলাম, অসাড় করে দিলাম। এখন আমরা কনক্লুডিং রিমার্ক দিব। আগের কথাই শুরুতে যা বলছি ওটাকে ভিন্ন ভাষায় বলবো। দো সোশ্যাল মিডিয়া ক্যান বি এ পাওয়ারফুল টুল ফর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য আদান প্রদানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, ইটস রোল ইন স্প্রেডিং মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন ইজ আনডিনাইবলি হার্মফুল। এটা যে পরিমাণ ভুল তথ্য বা অপতথ্য ছড়িয়ে দেয়, এটা খুবই ক্ষতিকর। তাহলে এটা কিভাবে সরাইতে পারি আমরা? দ্য কি টু অ্যাড্রেসিং দিস ইস্যু লাইস ইন স্ট্রিক্টার রেগুলেশন, আমাদের স্ট্রিক্ট রেগুলেশন লাগবে, ইনক্রিজ ডিজিটাল লিটারেসি লাগবে, আমাদের ডিজিটাল লিটারেসিটা আমাদের বাড়াইতে হবে, সো ইউজার্স ক্যান বেটার আইডেন্টিফাই অ্যান্ড অ্যাভয়েড ফলস ইনফরমেশন। তাহলে ইউজাররা কি করতে পারে, ফলস ইনফরমেশন গুলোকে তারা অ্যাভয়েড করতে পারবে। তো এইটা একটা, এটা কিন্তু আপনি খাতায় লিখলে আপনার 2 পেজের বেশি হবে না, ঠিক আছে, 2 পেজ 2 পেজ হইতে পারে, এটা একটা আইডিয়াল রাইট আপের একটা ডেমো। মানে এইটাকে আপনি পক্ষে লিখছেন বলে আপনি ভালো, যে বিপক্ষ লিখছে সে কম মানে বা সে খারাপ বা সে কম মার্ক পাবে, ইটস নট লাইক দ্যাট এট অল। ওইটারই ডেমনস্ট্রেশন এখানে আপনাকে দেওয়া হয়েছে। এই সেম পার্টিকুলার কন্টেন্টটাকেই আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে যদি লিখি, আপনি যদি ডিসঅ্যাগ্রি করতেন তখন দেখতেন যে লেখাটা ওই স্ট্রাকচারটা সেম থাকতো, কন্টেন্ট গুলো ভিন্ন হয়ে যেত। তখন আপনি বলতেছেন যে আই ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট social media platforms are predominantly responsible for spreading misinformation and disinformation. দেখেন এই এখানে কিন্তু আমি এই যে টপিকটা, এই যে টপিকটা ছিল, টপিক সেন্টেন্সটাকে আমি একটু চেঞ্জ করে লিখছি। এটা হচ্ছে আইডিয়াল, অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রির কথা বলেন কিন্তু পুরো স্টেটমেন্টটা কিন্তু হুবহু কপি করবেন না। কেউ যখন একবারে পারতেছেন না কিছু তো লিখতে হবে তখন দিতে পারেন, বাট আই এক্সপেক্ট যে আপনারা আসলে প্রত্যেকেই এটাকে একটু ডিফারেন্ট ভাবে একটু লিখবেন, হ্যাঁ, নিজের ভাষায় লেখেন, একটু সহজ করে লেখার চেষ্টা করেন, হ্যাঁ, ওইটুকু লেখার লিখতে পারলে বেটার। তাহলে আমি এই দেখেন প্রথম লাইনে আমি কি বললাম, ডিসঅ্যাগ্রির কথা বললাম, ডিসঅ্যাগ্রির কথা আমি কিন্তু বলেছি, ঠিক আছে, যে আমি এটার সাথে ডিসঅ্যাগ্রি করছি, আমি অ্যাগ্রি করছি না। তাহলে বডিতে তখন কি, বডিতে যে আমি 3টা মূল পয়েন্ট তুলে ধরবো, 3টাই ধরতে হবে এরকম না, মিনিমাম 2টা ধরতে হবে। এগুলোর কথা কেন বললাম, কারণ অনেকেই আছে সে নিজে বলবে যে আমি পক্ষে আছি, বা আমি সে বললো আমি বিপক্ষে আছি, তো বিপক্ষে থাকার কারণে বিপক্ষে থাকার লজিক সে দেখাইলো 3টা বা 2টা, তারপর পক্ষে যারা আছে তাদের জন্য সে 3টা লজিক দিয়ে দেয়। আরে ভাই, পক্ষের জন্য যদি আপনার 3টা লজিক থাকে আর বিপক্ষের জন্য যদি 2টা লজিক থাকে, তাহলে আপনি নিজে বিপক্ষের কেমনে হন, আপনি তো অবশ্যই এদের পক্ষের লোক। এইটা অনেকে বুঝতে পারে না, অর্থাৎ আপনি ওই যে বলছি শুরুতেই বলে নিছি আমি, আপনাকে যে কোনো একটা দিকে অ্যালাইন্ড থাকতে হবে, যে কোনো একটা দিকে আপনার কি আপনার অবস্থানটা থাকতে হবে, আপনি ডিপ্লোম্যাটিক স্ট্যান্স আপনি নিতে পারবেন না। তখন আপনি কি, তখন এই যে আপনি যখন আপনি ডিসঅ্যাগ্রি করছেন, বিপক্ষে আছেন, এখন তাহলে আপনি বিপক্ষে থাকার লজিক তুলে ধরতেছেন 3টা। ফার্স্টে বলছেন কি, ইউজার রেসপন্সিবিলিটি এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দোষারোপ করে তো লাভ নাই, ইটস নট দ্য মেশিন অর ইটস নট দ্য কি ফাংশন, ইটস নট দ্য অ্যাপ দ্যাট ম্যাটার্স, রাদার দ্য ম্যান বিহাইন্ড দ্য অ্যাপ অর দ্য ম্যান ইউজিং দ্য অ্যাপ, হ্যাঁ, সে হচ্ছে ম্যাটার করতেছে। ইউজার রেসপন্সিবিলিটি, যে ব্যবহারকারীর দায়িত্ব আছে, দায়িত্ব কর্তব্য আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপর আপনি বললেন যে প্ল্যাটফর্মের পলিসি এবং কন্টেন্ট মডারেশনটা জরুরি, যে প্ল্যাটফর্মে কন্টেন্ট মডারেশন হয় না, প্ল্যাটফর্ম নিজস্ব নীতি নাই, যেমন ফেসবুকে দেখবেন কোন একটা খুব আপনার যদি আপনার ধরেন কি বলবো আসলে এক্সপ্লিসিট এক্সপ্লিসিট ইন সেন্স, যে ধরেন আপনার ব্লাড আছে বা
কোন একটা হার্মফুল কোন একটা সিন বা ভিডিও দেখবেন যে এটা কিন্তু ভায়োলেন্ট কোনো কিছু, এটা কিন্তু দেখবেন ছবি শুরুতেই থাকে না, ওটা আপনার কি করা থাকে, ঢেকে দেওয়া থাকে, এবং আপনার পারমিশন নিয়ে আপনি সি ফটো দিয়ে 2 বার দিলে দেন আপনি ছবিটা দেখতে পারেন। এগুলো কিন্তু কন্টেন্ট মডারেশন বলে এগুলাকে, ঠিক আছে? আপনি এখন ধরেন গ্রামীণ ফোনের একটা অ্যাড আছে, ওই অ্যাডটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার ফেসবুকে আপনার আপনি এর মধ্যে পোস্ট করেন তো, আপনার কি বলে আপনার ফেসবুক আপনি স্ট্যাটাস ওইটা শেয়ার দেন, দেখবেন আপনার ওই পোস্টটা ডিলিট করে দিবে, কারণ ওইটা কপিরাইট আছে, কপিরাইট ভায়োলেশন হচ্ছে। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম পলিসি আছে, কন্টেন্ট মডারেশন পলিসি আছে, এগুলোর কথা উল্লেখ করলাম। অ্যাক্সেস টু ডাইভার্স ইনফরমেশন সোর্সেস, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমাদের ভিন্ন অনেক মানে বৈচিত্র্যময় তথ্যের কাছে আমাদেরকে পৌঁছে দেয়। মানে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাডভোকেসি করতেছি, আমরা ওকালতি করতেছি, এইটাই করতে হবে ব্যাপারটা এরকম না। আপনার চিন্তাটা কি, যে আপনি কি পক্ষে অবলম্বন করলে আপনি কি সহজে লিখতে পারবেন, না বিপক্ষে অবলম্বন করলে সহজে লিখতে পারবেন, সেটা আপনি দেখেন। কারণ অধিকাংশ স্টুডেন্ট যাদের কাছে এই টপিকটা নতুন, তাদের জন্য বিপক্ষে লেখাটা তুলনামূলক প্যারাদায়ক বেশি, পক্ষে লেখা দেখবেন সহজ হচ্ছে। তো এই জন্যই তো আপনার তো বাধা ধরা নিয়ম নাই ভাই। যদি না বলে যে পক্ষেই লেখো বা বিপক্ষেই লেখো, আপনি তো নিজের মতো করেই লিখবেন। তাহলে এইখানে তাহলে কি, এখানে যে কাউন্টার আর্গুমেন্ট যেটাকে বলি, তাহলে নিজের অবস্থান যেটা, আপনি বিপক্ষে আছেন, তাহলে বিপক্ষের জন্য আপনি 3টা লজিক দেখাইলেন। এখন কাজ কি, কাউন্টার আর্গুমেন্ট। আপনার বিপক্ষে কারা, যারা পক্ষে আছে, পক্ষের লোক যারা মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমই মূল দায়ী, মূলত দায়ী, তারা কি বলবে, তারা তাদের মূল আর্গুমেন্টটা কি, যে স্পিড অফ মিস ইনফরমেশন স্প্রেড, যে এই যে অপতথ্য ছড়িয়ে পড়ে যে গতি, এটা তো আনপ্রেসিডেন্টেড, ভয়াবহ, এটা হচ্ছে তাদের যুক্তি। তাহলে আপনি তাদের যুক্তিটাকে প্রেজেন্ট করলেন, দেখেন আগেরটার মতোই জাস্ট উল্টা, সেটাকে প্রেজেন্ট করলেন যে সাম আর্গু দ্যাট, অনেকেই বলে যে, অনেকে এটা তর্ক করে যে, অনেকে এটা মনে করে যে ডিসপাইট দিস এফোর্টস, উপরে যে এফোর্ট গুলোর কথা বলছেন, এই এফোর্ট গুলো সত্ত্বেও দ্য র্যাপিড স্প্রেড অফ মিস ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া ইজ এ ক্রিটিক্যাল ইস্যু। এটা কি, এটা ক্রিটিক্যাল ইস্যু। কারণ কি, কারণ ফলস ইনফরমেশন ক্যান গো ভাইরাল বিফোর ইট ইজ কারেক্টেড। সঠিক করার আগেই ফলস ইনফরমেশন ভাইরাল হয়ে যেতে পারে। বিপক্ষ দলরা তো এই কথাগুলোই বলে, যেগুলো আমরা প্রথম নমুনা উত্তরে বলেছিলাম। এটাকে কাউন্টার আর্গুমেন্ট করতে হবে, এই দেখেন রিফিউটেশন, রিফিউট করতেছি এটা। এগুলো হেডলাইন দেন না, কিন্তু রিফিউটেশন এবার হেডলাইন দেন না। হোয়াইল ইট ইজ ট্রু দ্যাট মিস ইনফরমেশন ক্যান স্প্রেড কুইকলি, এটা যদিও সত্য যে ভুল তথ্য খুব দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে, দ্য কাউন্টার মেজার্স টেকেন বাই প্ল্যাটফর্মস, হ্যাঁ, সাচ অ্যাজ ফ্যাক্ট চেকিং, কমিউনিটি গাইডলাইন আর ইফেক্টিভ ইন মিনিমাইজিং ইটস রিস্ক। যে যে কাউন্টার মেজার যেগুলো নেওয়া হয়, এগুলো কিন্তু মিনিমাইজ করতে পারে। ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে মিস ইনফরমেশন গুলো কি করা হয়, খুব দ্রুত আইডেন্টিফাই করা হয় এবং সরিয়ে ফেলা হয়। Additionally, the very nature of social media allows collective information to spread just as rapidly, if not faster. এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নেচারটার কারণে আপনারা যে দোষারোপ করতেছেন দ্রুত ছড়িয়ে দেয় ভুল তথ্য, এই একই নেচারের কারণে তো ভালো তথ্য, সঠিক তথ্যটা তো দ্রুত ছড়িয়ে পড়ে, সেটাকে আপনি কেন দেখবেন না? একটু বেশি আতলামি করছি, 2-3 লাইন লিখছি, এত লেখার দরকার নাই, 2টা পয়েন্ট তুলে ধরলেই হয়। তাহলে আপনি কি এই যে ওদের যুক্তিটাকে আপনি কি করলেন, খণ্ডন করে দিলেন, হ্যাঁ? তারপর কনক্লুডিং রিমার্ক, প্রথমে যে কথাটা বলছেন ওটা একটু ভিন্ন ভাষায় নিজের ভাষায় আপনি লিখবেন, আমি একটা ডেমো দিয়েছি। তো এইটা হচ্ছে কি, একই টপিকের উপর দেখেন একাধিক ভার্সন কিন্তু আমরা প্রেজেন্ট করলাম, ঠিক আছে? তাহলে ইটস নট দ্য অ্যান্সার, আগেই বললাম, দ্য স্টাইল, দ্য এটিকেটস, হ্যাঁ, দ্য স্ট্রাকচারাল প্যারামিটার্স, মানে যেটা হচ্ছে মূলত ম্যাটার করে ওয়েল রাইটিং আর্গুমেন্ট। একটা আর্গুমেন্ট বেসড রাইটিং লেখার সময় আমাদেরকে, আমরা যদি এই স্টাইল গুলা ফলো করি, এই স্টাইলটা ফলো করি, সেই ক্ষেত্রে আমরা একটা বেটার আউটপুট লেখার মধ্যে দিতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তো স্যার, কাউন্টার আর্গুমেন্ট আর রেফিউটেশন এটা কি আলাদা আলাদা প্যারা করব দুইটা? হ্যাঁ, মানে কাউন্টার যে আর্গুমেন্ট, হ্যাঁ হ্যাঁ যুক্তিটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলাদা করে করতে পারেন, একই প্যারাই দিতে পারেন, এটা বাধ্যবাধকতা নেই। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আচ্ছা স্যার, আর যদি কোনো একটা পক্ষ নিয়ে বলে যে ওরাই বলে দেয় যে আপনি এটার বিপক্ষে লিখেন, তখন কি এই যে কাউন্টার আর্গুমেন্টটা না, লিখবো? না, তখন কিছুই না, বিপক্ষে লেখা আমি তো আগে এটা শুরুতেই বলে নিছি। আমার আচ্ছা প্রশ্ন আমার উত্তর দিচ্ছেন, পয়েন্ট 0 আগে বলছি এটা। আপনারা এই হাজার একটা বলতে পারেন, বুঝলেন? কোন কিছু পক্ষে লেখেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভাব সম্প্রসারণ, তাই না? এটা হ্যাঁ স্টেটমেন্ট স্যার। দিয়ে বললাম, এটা আপনি এটা নিয়ে লেখেন, এটা ভাব সম্প্রসারণ হচ্ছে। ওটা হলো, ওটা লিখবেন, ওইরকম ইনস্ট্রাকশন দেয় না, বাট ওগুলো একটু ক্রিয়েটিভ, বিভিন্ন পরীক্ষা গুলো, প্রাইভেট ব্যাংক, বেসরকারি ব্যাংকের পরীক্ষায় বা কিছু এমএনসির পরীক্ষার মধ্যে এগুলো দেয়। বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন যখন আগে আরো অনেক বেশি মানসম্মত হইতো, তখন এগুলো আসতো। ঠিক আছে, ওগুলো আসলে যাতে আপনারা জানেন, যাতে অ্যাটলিস্ট আপনাদের ভিতরে ভীতি না থাকে, এই জন্য ওইটাকেও অ্যাড্রেস করেছি, তাহলে এটা বলতামই না। স্টাইলটা সম্পর্কে আইডিয়া পাইছেন, স্টাইলটা কি, কি হবে? স্টাইলটা গুরুত্বপূর্ণ। আপনি এই স্টাইলটা ফলো করে যদি আপনি মোটামুটি ইংরেজি বাক্যের গঠন মানে গুণগত মান যদি তুলনামূলক একটু মানে নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরিরও হয়, তারপর আপনি একটা এভারেজ মার্ক পাবেন।
কিন্তু মেলা কিছু লিখছেন, অনেক সেন্টেন্স লিখছেন, কিন্তু এই স্ট্রাকচার ফলো যদি আপনারা না করেন সেক্ষেত্রে নাম্বার ড্রাস্টিক্যালি কমে যাবে। বুঝছেন? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। জি আপু, প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন থাকলে বলেন। না স্যার, সালাম দিলাম শুধু। ওকে আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনার উপরও শান্তি বর্ষিত, রহমত বর্ষিত হোক।